নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে যে স্পেশাল টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট এখন এক্সাম চলছে। তো সেই এক্সামের এক্সপিরিয়েন্স কেমন থাকলো না থাকলো, আমিও এক্সাম দিয়েছিলাম। আজকে আমার 28 ফেব্রুয়ারি একটা শিফটে, যেটা মানে 1 PM শিফট, যেটা সেই শিফটে আমার এক্সাম ছিল, থার্ড শিফট। তো এবার জানার বিষয় যে সেই এক্সাম এক্সপিরিয়েন্স কেমন থাকলো এবং কী কী ফ্যাক্টরস আমি এক্সাম থেকে রেকর্ড করলাম। তো প্রথমেই যে জিনিসটা তোমাদের সকলকে জানাবো, যে পেপার আমাদের শিফটে প্রচণ্ডই ইজি ছিল, মানে একদম জলের মতন পেপার যাকে বলে, আমার তো অন্তত তাই মনে হলো। ঠিক আছে। আর যদি আমার অ্যাটেম্পটস বলি তো ওভারঅল আমার 90 অ্যাটেম্পটস হয়েছে। আমি 22 মতন করেছি ইংলিশে, বাকি রিজনিং আর কোয়ান্টসে 34 করে অ্যাটেম্প্ট আমি করেছি। ওকে। এবার দেখা যাক, এবার রেজাল্ট আসলে বুঝতে পারবো কীরকম স্কোর থাকে আর কীরকম রেজাল্ট আসে। আর আমি আদারওয়াইজ অন্যান্য শিফটসের মোটামুটি যা দেখলাম, সেমি মডারেট টু একটু ডিফিকাল্ট বা ইজি মডারেট মিশিয়ে একটা পেপার হয়েছিল। কিন্তু আমাদের শিফটের পেপার কিন্তু একদমই ইজি ছিল, জলের মতন সহজ। যদি পেপার সম্বন্ধে আলোচনা করি তাহলে ইংলিশের ক্ষেত্রে বলবো যে একটা সহজ আরসিএস ছিল, খুব লেন্দি ছিল না, মোটামুটি পয়েন্টে ছিল। বাট হ্যাঁ, আরসির মধ্যে কিছু জিনিস ছিল, দু একটা কোয়েশ্চেন ছিল একটু ট্রিকি। যেমন হচ্ছে একটা জায়গাতে বলা হয়েছিল যে 75% কিছুটা গ্রোথ হয়েছে, এরকম টাইপের কিছু ডেটা বলা ছিল। বাট ট্রু ফলস দিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা ট্রু কোনটা ফলস, এরকম টাইপের। বাট সেই জায়গাতে কিন্তু নর্মালি যেটা থাকে 75% ডাইরেক্ট কিন্তু ডেটাটা মেনশন করেনি, ওখানে ঘুরিয়ে বলেছে 3/4 এরকম করে মেনশন করেছে, মানে পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে দিয়েছে। অর্থাৎ এখানে ম্যাথামেটিক্যাল স্কিলসেরও কিছু ইউজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। এবং এরকম টাইপের একটু ঘুরিয়ে প্রশ্ন করার টেন্ডেন্সি, যেমন দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা 2011 সালে ঘটেছে এরকম দেখাচ্ছে। তো ওইটা কোয়েশ্চেনে মানে স্টেটমেন্টে বলা আছে লেটার 2010, মানে 2010-এর পর থেকে, এরকম একটা কিছু 2010-এর পরে ঘটেছে, এরকমভাবে ওটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো একটু টুইস্ট এরকমভাবে আমরা কিন্তু কোয়েশ্চেনের অ্যাপ্রোচে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, এছাড়া যদি বলি যে ছিল হচ্ছে এরর ডিটেকশন আলাদা করে ছিল না, বাট হচ্ছে 5টা স্টেটমেন্ট দেওয়া ছিল, মানে সেন্টেন্স দেওয়া ছিল অপশন ওয়াইজ, এবং সেখানে খুঁজে বার করতে বলা হয়েছিল যে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা আছে সেটা খুঁজতে বলা হয়েছিল। তো এরকমভাবে এসেছিলো। কিছু ফিলার্স এসেছিলো, ফিলার্সগুলো সহজই ছিল, খুব একটা ডিফিকাল্ট কিছু ছিল না। কিছু সেন্টেন্স, ওই ফ্রেজ রিপ্লেসমেন্ট টাইপের কোয়েশ্চেন এসেছিলো, আর কিছু ওয়ার্ড সোয়াপিং ছিল, আর একটা প্যারাজাম্বল এসেছিলো। তো মোটামুটি ইজি ছিল পেপার, ইংলিশ খুব একটা ডিফিকাল্ট আমার মনে হয়নি। আচ্ছা, এবার যদি কোয়ান্টসের সেকশনে আসি তাহলে কোয়ান্টসে আমি বলবো যে মোটামুটি আমার যতদূর মনে পড়ছে 10টা মতন আমি সিম্পলিফিকেশন দেখতে পেয়েছি। সিম্পলিফিকেশন একদমই সহজ লেভেলের ছিল। আর মোটামুটি 3টে ডিআই দেখা গেছে, 3টে ডিআই। তার মধ্যে 2টো ডিআই ছিল 5টা কোয়েশ্চেনের, একটা ডিআই সম্ভবত যতদূর মনে পড়ছে 3টে কোয়েশ্চেনের ছিল, এরকম হতে পারে। তো একটা ডিআই ছিল নর্মাল লাইন গ্রাফ ছিল, খুবই ইজি লাইন গ্রাফ ছিল, সহজ সহজ ডেটা ছিল, কোনো এমন কমপ্লিকেশনস ছিল না। আর একটা হচ্ছে টেবিল গ্রাফ ছিল, মানে টেবিল ডেটা ছিল, ওটাও প্রচণ্ড ইজি ছিল, কোনো ডিফিকাল্ট জিনিস ছিল না ওটার মধ্যে। আর লাস্টের একটা কেসলেট ছিল, কেসলেটটাও একদমই সহজ ছিল, ওটার এগেনস্টেই সম্ভবত 3টে কোয়েশ্চেন ছিল। ঠিক আছে। আর যদি বলা হয় তারপরে অ্যারিথমেটিক ছিল পেপারের মধ্যে, বাকি কোয়াড্রেটিক ইকুয়েশনও দেখতে পাওয়া যায়নি, নাম্বার সিরিজও কিন্তু আমার শিফটে আমি দেখতে পাইনি। অ্যারিথমেটিক যেগুলো ছিল, অ্যারিথমেটিক ক্যালকুলেটিভ বা লেন্দি কিছুই লাগেনি, একদম টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন ছিল, জাস্ট ডেটা পুট করো অ্যান্সার আসছে, ডেটা পুট করো অ্যান্সার আসছে, এরকম টাইপের কোয়েশ্চেনই ছিল, খুব ডিফিকাল্ট বা টুইস্টিং পেপার কিন্তু লাগেনি আমার। ওকে। আর যদি বলা হয় ইন পার্টিকুলার, যদি কোনো কোয়েশ্চেনকে বলা হয় যে হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল তোমার হচ্ছে ওই বোট অ্যান্ড স্ট্রিম থেকে, তো লাস্ট কোয়েশ্চেন ওটা আমি মিস করে গেছি, ওটা আমি করতে পারিনি। কোয়েশ্চেনটা একটু মানে ভাবার মতন কোয়েশ্চেন ছিল, একটু টাইম টেকিং, হালকা একটুখানি প্রসেসিংওয়ালা কোয়েশ্চেন ছিল, একদম যে সহজ বা একদম মানে দেখবো আর করে দেবো এরকম টাইপের ব্যাপারটা ছিল না। যেমন ট্রেন রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল প্রচণ্ড ইজি, যেটা প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া আছে, এবং ট্রেনের লেন্থ সম্ভবত 500 মিটার এরকম কিছু দেওয়া আছে। তো প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া আছে, তো এবার এখান থেকে প্ল্যাটফর্মের লেন্থ এল বলা আছে, এল আননোন। এবার ওখান থেকে বলা হয়েছে এত সেকেন্ড সামথিং টাইম নেয় ট্রেনটা। আর ট্রেন বি একটা আছে, তার হচ্ছে এত মিটার ক্রস করবে, এত মিটারের প্ল্যাটফর্ম ক্রস করতে এত সেকেন্ড টাইম লাগে, ট্রেন বি এর লেন্থ বলা আছে। তো ওখান থেকে আমরা ট্রেন বি এর স্পিড বার করতে পারবো। ট্রেন এ আর ট্রেন বি এর স্পিডের রেশিও বলা আছে, তো সেই রেশিওটাকে ডিকোড করে ট্রেন এর আমি স্পিড বার করতে পারবো, এবং সেই স্পিডটাকে কাজে লাগে আমি এল এর ভ্যালু বার করতে পারবো। এরকম টাইপের কোয়েশ্চেন ছিল, প্রচণ্ড ইজি টাইপের। রিজনিং সেকশনে যদি আসি তো রিজনিংও প্রচণ্ড ডুয়েবল ছিল। একটা ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট বেসড পাজল এসেছিলো, 4টে ফ্লোর ছিল এবং 8টা পিপল ছিল, পি অ্যান্ড কিউ দুটো ফ্ল্যাট ছিল, এরকম টাইপের। আচ্ছা, আর যদি বলি আনসার্টেন নাম্বার অফ পিপল টাইপের একটা কোয়েশ্চেন ছিল, ওটাতে সম্ভবত একটু কম কোয়েশ্চেন ছিল, আমার যতদূর মনে পড়ছে, আই এম নট শিওর রাইট নাও, বাট আনসার্টেন পিপলের একটা কোয়েশ্চেন ছিল আমার যতদূর মনে পড়ছে। তোমার
17 বা ওরকম টাইপের কিছু নাম্বার অফ পিপল এসেছিলো। এবার ওটা তোমরা কমেন্টস করে জানাও যারা থার্ড শিফটের এক্সাম ছিল আজকে তোমাদের কত এসছে। আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, বাট ওরকমই কিছু একটা হবে হয়তো। বাট ইজি ছিল, পেপার একদম ইজি ছিল, পাজলটাও ইজি ছিল। আচ্ছা, তার সঙ্গে ছিল হচ্ছে একটা স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে হচ্ছে 4 জন হচ্ছে ইনসাইড কর্নারে বসছে, ওরা ইনসাইড দেখে, আর 4 জন হচ্ছে সাইডে বসছে, এজ বাহুতে বসছে, সেগুলো হচ্ছে আউটসাইড দেখে, এরকম টাইপের কোশ্চেন ছিল, প্রচণ্ড ইজি ছিল ওটাও। আচ্ছা, তার সাথে যদি মনে করে দেখি, একটা হচ্ছে ওই সিকোয়েন্স বেসড একটা কোয়েশ্চেন ছিল, যে আগে পরে কে কার আগে গেছে, কে কার পরে গেছে, ল্যাপটপ পারচেসিং টাইপের কিছু একটা, 8 জন পিপলকে নিয়ে এটা করা ছিল, 8 জন পিপলের কেস ছিল, তো এরকম টাইপের। তো রিজনিংয়ের পাজল প্রচণ্ডই সহজ ছিল। মিসেলেনিয়াস সেকশন থেকে যদি বলি, ডাইরেকশন বেসড একটা কোয়েশ্চেন ছিল, সেটা ইজি ছিল। কোডিং ডিকোডিং দেখা যায়নি, আলফানিউমেরিক সিরিজ থেকে একটা সিরিজ এসেছিল, সেটাও অনেক ইজি ছিল, কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল না ওটার মধ্যে। আচ্ছা, সিলগস এসেছিলো, সিলগিজম অনেক সহজ ছিল। কোয়াড্রেট আমাদের ইনইকুয়ালিটি এসেছিলো, ইনইকুয়ালিটিও একদম ডুয়েবল ছিল, সহজ ছিল। বাকি ব্লাড রিলেশন দেখতে পাওয়া যায়নি আমাদের শিফটে। আর আর যদি বলি অন্যান্য চ্যাপ্টার্স থেকে, তো মোটামুটি এরকমই ছিল। ঠিক আছে, মিসেলেনিয়াসের দুটো সিঙ্গেল কোশ্চেন কিছু ছিল, যেমন হচ্ছে একটা নাম্বার বলা ছিল 2 4 সামথিং কিছু একটা নাম্বার ছিল, এখানে বলা ছিল যে এই নাম্বারসের মধ্যে নিউমারিক সিরিজের মধ্যে এক্স্যাক্ট মানে গ্যাপ মেনটেন করেছে, ওটা কি আছে, এরকম একটা। আর একটা ওয়ার্ড ফরমেশনের কোশ্চেন ছিল, একটা ওয়ার্ড দেওয়া ছিল, তার সেকেন্ড থার্ড ফিফথ সেভেন্থ এরকম টাইপের কিছু ওয়ার্ডস বলা ছিল, মানে হ্যাঁ লেটার্স বলা ছিল, সেই লেটার্সগুলো দিয়ে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তো ওটা করতে গিয়ে আমার টাইম ওভার হয়ে যায়, আমি আর করতে পারিনি ওটা। তো এই ছিল ওভারঅল পেপার প্রচণ্ডই ইজি ছিল, এবং আই থিঙ্ক যাদের ভালো প্র্যাকটিস হচ্ছে অবভিয়াসলি 90+ অ্যাটেম্প্ট করতে থাকবে পেপারে, 92 93 95 অব দি অ্যাটেম্প্ট মানে এক্সপেক্টেড এই পেপারে। বাট আমি যেটা এখানে ভালো জিনিস বলতে চাইবো, যেটা যে নর্মালাইজেশনের এফেক্ট খুব ভালো রকম দেখা যাবে এই পেপারে। অ্যাকিউরেসি একটা বিরাট বড় রোল প্লে করবে, নট অনলি অ্যাটেম্পটস বাট অলসো অ্যাকিউরেসি একটা বিরাট বড় রোল প্লে করবে। এর যে প্রিভিয়াস শিফটসগুলো, সেগুলো একটু মডারেট শুনতে পাওয়া গেছে, অনেকেরই অ্যাটেম্পটস কম হয়েছে ওই সব শিফটে, তো তার অ্যাকর্ডিং একটা ভালো নর্মালাইজেশন হবে, এবং একটা বিরাট বড় ভ্যাকেন্সিও আছে এই বছর। তো দেখা যাক, আলটিমেটলি রেজাল্ট বেরোলেই বোঝা যাবে কত কাট অফ থাকলো এবং তার কী পরিণাম হতে চলেছে। ওকে, বাট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলবো, যে কিছু ক্যান্ডিডেট যারা আছে, তারা হচ্ছে এখন অ্যানালিসিস নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত হয়ে পড়ছে, এবং সেই নিয়ে তারা কিন্তু প্রচণ্ড মগ্ন, যে আমার গুড অ্যাটেম্পটস হলো কি না, আমার অ্যাটেম্পটস ঠিক আছে নাকি, আমার প্রি কোয়ালিফাই হবে নাকি, এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক রকম ক্যালকুলেশনস তারা করছে, অনেক মক অ্যানালিসিসের ভিডিওস তারা দেখছে। তো আমি বলবো, এরকম ধরনের অ্যানালিসিস ভিডিওস দেখার কোনো অ্যাকচুয়ালি মানে নেই। আমি নিজেও একটা অ্যানালিসিস ভিডিওই বানালাম, অ্যানালিসিস বলার থেকে বলে আমি রিভিউ শেয়ার করলাম, যে আমার এক্সাম এক্সপিরিয়েন্স কেমন গেল, সেটা আমি শেয়ার করলাম। বাট আমি বলবো না তোমাদেরকে এই ধরনের ভিডিওস বা এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে তোমরা জড়িয়ে পড়ো, কারণ যখন প্রিলিমসের রেজাল্ট বেরোবে, তখন যদি তুমি দেখো, এখন তোমাকে হয়তো নিজেকে মনে হচ্ছে ডাউটফুল, যে তোমার প্রি কোয়ালিফাই হবে নাকি তুমি বুঝতে পারছো না, বাট প্রি যদি কোয়ালিফাই হয়ে যায়, রেজাল্ট বেরিয়ে দেখো প্রি কোয়ালিফাই হয়ে গেছে, তখন কিন্তু তুমি মেন্সের জন্য আলাদা করে এক্সট্রা খুব বেশি টাইম পাবে না মেন্স প্রিপারেশন করার জন্য। তাই জন্য আমি রিকোয়েস্ট করছি সবাইকে, প্লিজ এই ধরনের প্র্যাকটিসেস বন্ধ করো, আর মেন্সের জন্য এখন থেকে পড়া স্টার্ট করে দাও, কারণ অনেকটা মানে কম সময় দেওয়া হয়, এবং তখন যদি মানে এরকমও হয় যে প্রি কোয়ালিফাই হয়ে গেল, মেন্সের জন্য সেরকম ভালো প্রস্তুতি নেই, টাইমও হাতে নেই, মেন্স ভালো করে তৈরি হলো না, এবং একটা আফসোস থেকে যাবে, এত বড় একটা ভ্যাকেন্সি, অথচ আমি সেটাকে ইউটিলাইজ করতে পারলাম না। ওকে, তো আমি বলবো কখনোই এই ধরনের ভিডিওস দেখে বা এরকম দুশ্চিন্তা নিয়ে আমার প্রি কোয়ালিফাই হবে নাকি এটা নিয়ে ভেবো না। আর যারা অনেকে মনে করে যে প্রি যদি কোয়ালিফাই না হয় তাহলে মেন্সের প্র্যাকটিসটা বেকার হয়ে যাবে, এটা একদমই বাজে কথা। প্র্যাকটিস বা পড়াশোনা কখনো বিফলে যায় না। তুমি যদি আজ প্র্যাকটিস করে রাখো, ধরো এসবিআই ক্লার্ক প্রি তোমার কোয়ালিফাই হলো না, এসবিআই পিও আছে, সামনে আরআরবি এক্সামস আছে, এই 2025-এর নোটিফিকেশানস আসতে চলেছে অনেক এক্সামস, আইবিপিএস ফুল ক্যালেন্ডার লঞ্চ করে দিয়েছে, তো সেগুলোকে মাথায় রাখো না, সেগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করো। ওকে, আর আরেকটা জিনিস যেটা বলবো, প্র্যাকটিস আর ফাউন্ডেশন স্টাডি, নিজের ফাউন্ডেশন স্ট্রং করা, এটা যে কতটা ইম্পর্টেন্ট হতে পারে, কেন আমি ফাউন্ডেশনের দিকে সবসময় মানে জোর দিই, কেন আমি আমার স্টুডেন্টসদেরকেও বলি যে ফাউন্ডেশনের উপর আমরা কাজ করবো জোর দিয়ে, তার কারণ হচ্ছে একটা, আমি 2024 যখন 1 জানুয়ারি রেজাল্ট বেরিয়েছিল আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, যখন আমার সিলেকশন হয়, সেই 2024-এর পুরো বছর এবং 2025-এর আপ টু নাও, আমি অফিস জয়েন করার পর থেকে তো অফিস করে তারপরে ঘরে রাত্রেবেলায় আমার খুব একটা বেশি টাইম বাঁচে না যে আমি আলাদা করে পড়াশোনা করবো, বা পড়াশোনার প্র্যাকটিস হালকা ফুলকা করলেও মক টেস্ট দেওয়া বা অ্যাজ সাচ কোনো হার্ডকোর প্র্যাকটিস কিন্তু আমার কিচ্ছু নেই। বাট স্টিল আমি আজকে ডাইরেক্ট গেলাম এক্সাম দিতে, এবং আমি 90 অ্যাটেম্পটস করে আসলাম। আমি দেখলাম যে পেপারের স্পিড কিন্তু আমার অ্যাকচুয়াল ডিস্টার্বড হয়নি, রিদম একটুও খারাপ হয়নি। হ্যাঁ, একটু কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে আমার হয়তো একটু ডাউটফুল লাগছে নিজেকে, এটাকে আমি ঠিক করলাম তো, কোনো সিলি মিস্টেক করছি না তো। ইনফ্যাক্ট আমি কোয়ান্টস অ্যান্ড রিজনিং করতে গিয়ে আমি ক্রস চেক করার পর্যন্ত টাইম পেয়েছি, কিছু কিছু কোয়েশ্চেন আমি রীতিমতন ক্রস চেক করেছি, যেমন ছোটোবেলায় স্কুল লেভেল এক্সামে আমরা পেপার কমপ্লিট করার পর খাতা রিভাইজ করতাম, আমি কিছু কোয়েশ্চেন করে আবার ওই ক্যালকুলেশনটা রিচেক করেছি যে ঠিক হলো নাকি।
তো দ্যাট মাচ অ্যামাউন্ট অফ টাইম আমি অ্যাফোর্ড করতে পেরেছি। তো তুমি ইম্যাজিন করতেই পারছো যে সেখানে স্পিড কত বড় রোল প্লে করেছে, এবং তাও এত লম্বা টাইম প্র্যাকটিসে না থাকা সত্ত্বেও। তো এটা কিন্তু একটা একদম সোল ক্রেডিট যদি দিতে হয়, সেটা হচ্ছে ফাউন্ডেশন স্ট্রং হওয়ার জন্য। তাই আমি তোমাদেরকেও বলবো, প্লিজ নিজেদের ফাউন্ডেশনটাকে আগে স্ট্রং করো। যাদের ফাউন্ডেশন এখনও দুর্বল হয়ে আছে, তোমরা সেটাকে ভালো করে কাজ করার চেষ্টা করো। এবং অনেকেই পেপারের রিভিউ অনেক রকমভাবে শেয়ার করবে। কেউ বলবে আমার ভাই 80 অ্যাটেম্পস হয়েছে, কেউ বলবে 82 হয়েছে, কেউ বলবে 75 হয়েছে। আমারই শিফটে আমারই পাশে একটি মেয়ে বসেছিল, অবভিয়াসলি তার ফার্স্ট অ্যাটেম্প্ট, সে 80 অ্যাটেম্পটস করেছে। সে বলছে কোয়ান্টস প্রচণ্ড লেন্দি ছিল। তা আমি তাকে বললাম যে দেখো, তোমার এখন নতুন বলে মনে হচ্ছে, তুমি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করে একটা টাইম স্পেন্ড করে ফেলবে এই প্র্যাকটিসের মধ্যে, এই পেপার এতটাই ইজি, তুমি নিজে কোয়ান্টসে 35 আউট অফ 35 অ্যাটেম্প্ট করবে। তোমারই অ্যাটেম্প্ট এখানে 90+ অ্যাটেম্পটস তোমারই হয়ে যাবে। তো এই জিনিসগুলো মোটামুটি আমি কিন্তু দেখতে পেলাম। তো এটা আমি তোমাদেরকেও বলবো, ফাউন্ডেশনের উপর জোর দাও। আর সামনে আরও অনেক এক্সামস লাইন্ড আপ হয়ে আছে, তাই এই এক্সামের যা পেরিয়ে চলে গেছে, যেটা তুমি পারফর্ম করে নিচ্ছ, সেটাকে নিয়ে না ভেবে সোল ফোকাসটা রাখো নিজের সামনের এক্সামগুলোর প্রতি। আর যদি তোমাদের মধ্যে নতুন কেউ ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন স্টার্ট করছো, তার জন্য আমি অলরেডি আমার ব্যাচ লঞ্চ করেছি কোয়ান্টস অ্যান্ড রিজনিংয়ের জন্য। তো তোমরা চাইলে পরে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ইনবক্স করতে পারো ব্যাচে জয়েন করার জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশনেও থাকবে। ওখান থেকে অবশ্যই গ্রুপ জয়েন করে নাও। এখানে যে কোনো রকমের ডাউটস বা যে কোনো রকম ডিসকাশনের জন্য আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারো। তো এইগুলো শেষ করছি আজকের কথা। অল দ্য বেস্ট এভরিওয়ান, সকলে ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।